Welcome to the number one season 8, co-powered by Dabur Red Paste, special partner Cucina Small Appliances. যত মত তত পথ। সত্যি এই উক্তি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের মঞ্চে আসা অনেক দিদিদের গল্প প্রতিনিয়ত সমাজের বহু মানুষকে অনুপ্রাণিত করে, শেখায় নতুন করে বাঁচতে। দেখে নেব আজকে কোন চারজন দিদি আমাদের এই মঞ্চে আসছেন। প্লিজ সবাই আসুন। প্রথমে আছে দেবারতী রায়। নমস্কার দিদি, আমি রাজারহাট নিউটাউন থেকে আসছি। আমি একজন ব্যাংক কর্মী, সাথে একজন মা। আমি আমার আর আমার ছেলে লড়াই করে এগিয়ে যাবার গল্প তোমার সাথে করতে এসেছি। শুনবো দেবারতী। এরপরে আছে দেবকন্যা শিকদার। নমস্কার দিদি, আমি নৈহাটি থেকে আসছি। আমি পরিবারের সব থেকে ছোট এবং খুব আদুরের মেয়ে। সেখান থেকে একটা পরিবারে কিভাবে গার্জিয়ান হিসেবে কিভাবে আমি ধীরে ধীরে হয়ে উঠেছি সেই গল্প শোনাতে আজকে আমি এসেছি। ওকে, এরপর আছে মনিকা মজুমদার। নমস্কার দিদি, আমি জনমানুষ কর্মী। আমি মানুষকে তার জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনি, সেই গল্পই আজকে আমি আপনার সাথে করব। খুব ভালো। কোত্থেকে এসছো বলো? মৃধা মার্কেট, সেটা কোথায়? বাগুইহাটি থেকে অনেকটা ভেতরে। আচ্ছা, শেষে আছে মৌসুমী গুহ। নমস্কার দিদি, আমি আসছি খর্দা থেকে। আমি নিজের সংসার সামলে কিভাবে আমি ছোট ব্যবসাটাকে বড় করতে চাই তার গল্প আমি তোমার সাথে শেয়ার করছি। ভেরি গুড। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে জয়তে। দেবারতীর সাথে আগে কথা বলবো। তুমি ব্যাংক কর্মী। হ্যাঁ দিদি, আমি ব্যাংক কর্মী। আমি রাজারহাট নিউটাউন থেকে আসছি। দিদি, আমার ছোটোবেলা শুরু হয় আসানসোলে। আমরা দুই বোন, আমি মা বাবা দুই বোন। ভালোই ফ্যামিলি চলছিল। বাবা সরকারি ব্যাংকে ছিলেন। ছোটোবেলা থেকে বাবাকে দেখে আসছি, বাবা ব্যাংকে যেতেন, তো বাবার সাথে সাথে আমরাও যেতাম। তো সেখান থেকে আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমিও বড় হয়ে ব্যাংকেই জব করব। তো MBA কমপ্লিট করে ভগবানের আশীর্বাদে অনেক পরীক্ষা দিয়ে লাস্ট অবধি আমি ব্যাংকেই পেয়েছি। একটি বেসরকারি ব্যাংকে 2008 সালে আমি জয়েন করি। তো বাড়ির পাশেই পোস্টিং পেয়েছিলাম, বাড়ির কাছেই। তো ওই ব্রাঞ্চে 3 বছর ছিলাম। সেখানে আমি ব্যাংকে, বাবা ব্যাংকে, বোন, মা, খুব সুন্দর ফ্যামিলি চলছিল। দিদি 2011-তে আমার বিয়ে হয়। তো তখন যেহেতু হাজব্যান্ড রাঁচিতে পোস্টেড ছিলেন, উনি একটি বেসরকারি সংস্থায় মার্কেটিং হেড ছিলেন, তো সেই জন্য রাঁচিতে আমি ট্রান্সফার নিই। রাঁচিতে যাওয়ার পরে স্বামী নিয়ে ভালো চলছে সংসার, আর বোনেরও ব্যাঙ্গালোরে ট্রান্সফার হয়ে যায়। তো সমস্ত কিছু সেটেলই ছিল লাইফে। 2013 সালে আমার সন্তান হয়। তো যখন 1 বছর বয়স হয়, ছেলে ফার্স্ট স্টার্ট করলো, কথা শুরু করলো বাবা দাদা দিয়ে। তো একটা আলাদা আনন্দ অনুভূতি আসছিল যে ছেলের কথা শুরু হচ্ছে, এরপরে ছেলে মা বলবে। এভাবে করতে করতে দিদি 1 বছর থেকে 2 বছর ছেলের বয়স হলো, 1 বছর ক্রস করে গেল, কিন্তু ছেলে বাবার দাদার পরে আর কিছু এগোতে পারছে না। তো আমরা এদিক ওদিক ডাক্তার দেখালাম, কিন্তু বাকি সবাই বলছে ওর অনেক টেস্ট হলো। সেক্ষেত্রে ডাক্তার বা বাকি সবাই বলছে যে অনেকে তো লেটে কথা বলে। তো আমরাও নিশ্চিন্ত হয়ে বসেছিলাম যে ও নিশ্চয়ই কথা বলবে টাইম এলে। তো এমনি করতে করতে 3.5 বছর যখন বয়স হলো, আমরা দেখলাম এইভাবে তো বাকি সব বাচ্চারা ইমপ্রুভ করছে, ও পারছে না। ওকে স্কুলেও দিয়েছিলাম। সেক্ষেত্রে দিদি এটা জিনিস নোটিস করলাম যে ও স্কুলে যেতে আসতে কোনো সমস্যা করছে না। ও টিচারদের, ম্যামদের সাথে ভালো কানেক্টেড, কিন্তু কোনো বাচ্চার সাথে ওর কোনো অ্যাটাচমেন্ট নেই। মানে বাকি যেরকম বাচ্চারা স্কুলে গিয়ে বন্ধুদের সাথে হাত ধরে ফেরত আসে, ওর দিদি এরকম কোনো কিছু বন্ধুও ছিল না, ও কোনো বাচ্চার দিকে তাকাতেও না। তো তখন আমরা ওকে, আমার বোন ব্যাঙ্গালোরে সেটেল আছে, তো নিমহান্স ব্যাঙ্গালোরে দেখাতে নিয়ে যাই। ওখানে যাওয়ার পরে দিদি ডক্টররা বললেন যে ও ADHD চাইল্ড, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তো কিছুই বুঝতে পারছিলাম না কি করব, কি ব্যাপার। তখন দিদি ওটা নিয়ে আমি পড়াশোনা স্টার্ট করলাম। ব্যাংকের থেকে ছুটি নিলাম 1 বছরের, যেহেতু সন্তান তো আগে দিদি। তখন বুঝলাম দিদি যে বাকি বাচ্চারা যেরকম ফ্যান লাইট সমস্ত কিছু দেখে নিজেরা শিখছে, সেক্ষেত্রে ওর ক্ষেত্রে আমাকে সব বলে বলে দিতে হবে, এটা লাইট, এটা ফ্যান, এই যে বসবো দাঁড়াবো, এরকম করে করে দিদি 1 বছর কন্টিনিউ ওর পিছনে খাটাখাটি শুরু করলাম। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডের ট্রান্সফার হলো না, আমি ছেলেকে নিয়ে শিফট হয়ে গেলাম কলকাতায়, যেহেতু রাঁচিতে অত ইমপ্রুভ কিছু থেরাপি বা কিছু ট্রিটমেন্ট ছিল না। তারপরে ছেলের পিছনে প্রচুর খাটাখাটি করলাম। ইন দ্য মিন টাইম আমার শরীরে একটু সমস্যা দেখা দিল। তখন বাচ্চাকে মা বাবার কাছে রেখে আমি ব্যাঙ্গালোর গেলাম ট্রিটমেন্টের জন্য। সেখানে গিয়ে দিদি জানতে পারলাম আরেকটি পাহাড় ভেঙে পড়লো। জানতে পারলাম যে আমার কিছু ছোটোবেলা থেকে প্রবলেম ছিল, যার জন্য আমার রাইট কিডনি কাজ করছে না।
সেই ক্ষেত্রে আরও ভেঙে পড়েছিলাম, কিন্তু ডাক্তার বললেন অনেকেই তো আছে একটা কিডনি ডোনেট করে দেয় বা একটা কিডনি নিয়ে সারা জীবন চালিয়ে দেয়। তখন দিদি আবার নতুন উদ্যমে জীবন শুরু করলাম, যে আমাকে ভালো থাকতে হবে, আমার ছেলেকে সুস্থ করতে হবে, সাথে আমি যেহেতু বড় মেয়ে পুরো ফ্যামিলির দায়িত্ব আমার ওপরে। সেইভাবে করে করে দিদি আজকে ওর বয়স 5.5 বছর, আমি এই স্টেজে ওকে আনতে পেরেছি যে মানে আয়ুষ্মান নাম বললে ও তাকায় বা রেসপন্ড করে, বাবা দাদা বলে, সাথে অন্য অনেক ওয়ার্ডস বলে দিদি, কিন্তু কোনো মিনিং নেই। তো ডাকলে এখন রেসপন্ড করে, বা দু একটা রুটিন লাইফে যে সমস্ত জিনিস, বসা খাওয়া, আগে দিদি ওকে কোথাও মানে আমি নিয়ে যেতে পারতাম না সোশ্যালাইজেশনে, বিকজ ও গ্যাদারিং সহ্য করতে পারতো না, এত লোক হইচই ও নিতে পারতো না। তো সেই জায়গা থেকে এসে দিদি আজকে ওর পিছনে খেটে খেটে করে করে অনেকটা ও চেঞ্জ হয়েছে। এখন আমি ওকে কোথাও নির্দ্বিধায় নিয়ে যেতে পারি, বেশিক্ষণও না থাকলেও আস্তে আস্তে এই জিনিসটা আসছে দিদি। এখন সমানে খেটে চলেছি, যে ডাক্তাররাও বলছে বা আমি নিজেও পড়ে যা বুঝেছি যে আস্তে আস্তে ও নর্মাল লাইফে নিশ্চয়ই ফেরত আসবে। স্কুলে যাচ্ছে? প্লে স্কুলেই এখন যাচ্ছে, যেহেতু ওর সেভাবে স্পিচটা নেই বলে কমিউনিকেট করতে পারে না। আর আমি বা আমার ফ্যামিলি মেম্বাররা যেভাবে কমিউনিকেট করে ওর কথা বুঝতে পারি, সেভাবে তো স্কুলে হয় না। তোকে স্পিচ থেরাপি করো? স্পিচ থেরাপি করে, অকুপেশনাল থেরাপি করে, Okay. কাজ হচ্ছে দিদি, কিন্তু প্রচন্ড স্লো। এরকম ধরনের বাচ্চাদের একটু সময় লাগে, যেটা 3 বছরে করে ও হয়তো 8 বছরে করবে, কিন্তু করবে। এমনিতে দিদি বাকি সমস্ত দিকে ওর মানে নলেজ সাধারণের থেকে অনেক বেশি। একটা জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই, যেমনি ঘরে তো দিদি নাম্বার 1 চলে সমস্ত মধ্যবিত্ত ফ্যামিলিতে ডেলি, তো ও 5টা থেকে 6টা টিভিতে তো আমার বাবা মা দেখে, সেক্ষেত্রে ও দেখে এবং খুব আনন্দ সহকারে হাততালি মেরে সারা ঘরে দৌড়ে দৌড়ে দেখে। আর যখন ওকে আমরা কখনো মোবাইল দিই, জানি না কীভাবে ও সার্চ করে দিদি নাম্বার 1 খোঁজে এবং আপনার রিপিটেশনগুলো দেখে। আপনি বলেন না দিদি 5 পয়েন্টস 10 পয়েন্টস, এগুলো বার করে মোবাইল থেকে? হ্যাঁ দিদি, আর 5 পয়েন্টস হলে ওখানে পজ করে তালি মারে, তারপরে আবার চালু করে বাকিটা দেখে। তার মানে দেখো সেন্সটা পুরোপুরি 100% কাজ করে। ভীষণভাবে সমস্ত কিছু কাজ করে দিদি, হ্যাঁ। নিজে সব কাজ করে দিদি, রান্নাঘরে গিয়ে কোথায় খাবার কি সমস্ত সব করে নেয়, কিন্তু কথাটা খালি বেরোতে টাইম লাগছে। হ্যাঁ, তার মানে তোমাদের খুব পেশেন্সটাকে ওকে সময় দিতে হবে এবং প্রতিনিয়ত বুঝিয়ে যেতে হবে। রেগে গেলে হবে না, হাইপার হলে হবে না। হ্যাঁ দিদি, ডক্টরস তারা কিন্তু সব সময় বলে যে খুব মাথা ঠান্ডা রেখে বাচ্চাদেরকে হ্যান্ডেল করবেন, এবং এই বাচ্চারা কিন্তু কিছুদিন পরে সময় লাগে, বাট বড় হলে সব ঠিক হয়ে যায়, ভালো হয়ে যাবে, ওটা নিয়ে চিন্তা করো না। দেখো সবাই সব কিছু লাইফে পায় না, সেটাই দিদি। আমাদের যেমন ভালো সময় আছে, আমাদের খারাপ সময় আছে, সব কিছু আমরা নিয়ে জীবনটাকে চলতে হবে, সেটাকে পজিটিভলি ভাববে সবসময় এবং পজিটিভ ওয়েতে নিয়েও যাবে। দেখো তোমারও একটা প্রবলেম আছে, সেটাকে যদি প্রবলেম বলে ভাবো তাহলে প্রবলেম হ্যাঁ নয়। দিদি, ওটা এখন ছোট হয়ে গেছে, এখন ছেলেকে ঠিক করাই মেন হয়ে গেছে। সবসময় বিজি রাখবে, অন্য বাচ্চারা যেখানে খেলে সেখানে ওকে খেলতে পাঠাবে, সঙ্গে থাকবে, কেউ না কেউ ওকে সঙ্গে রাখবে যাতে ও সকলের সাথে মিশতে শেখে। হ্যাঁ দিদি, মা বাবা ডেলি ওকে মাঠে নিয়ে যাওয়া, মানে ওনাদেরও বয়স হচ্ছে, কিন্তু সবাই একটা মানে এর প্রতিজ্ঞা করেছি যে ওকে যেমন করে ঠিক করতে হবে। একদমই, ডাকলে কথা শোনে। হ্যাঁ, আয়ুষ্মান, টাটা করতে বললে খালি করবে। টাটা করো, টাটা। ভেরি সুইট, ভেরি সুইট, খুব ভালো। গড ব্লেস হিম। আশীর্বাদ করুন দিদি যেন তাড়াতাড়ি মা ডাকটা শুনতে পায়। খুব তাড়াতাড়ি শুনতে পাবে, ধৈর্য রাখো দেবারতী, ঠাকুরের উপরে বিশ্বাস আর নিজের উপরে ধৈর্য, সব ঠিক হয়ে যাবে। Thank you, ওকে, দিদি। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা বুঝে দিই, দেখো এখানে একটা ময়ূরপঙ্খী নৌকা আছে, এর উপরে বসবে, বসে দুটো হাত দিয়ে এগিয়ে যাবে, দিয়ে একটা করে বল কালেক্ট করবে আর এই ঝুড়িটার মধ্যে রাখবে, যেটা এখানেই রাখা রয়েছে। এইভাবে 5টা বল কালেক্ট করতে হবে, সব থেকে শেষে ওই লাস্ট মধ্যখানে বলটা কালেক্ট করবে, দিয়ে ওইভাবেই পিছন দিকে ব্যাকে ফিরে আসবে। যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস সময় অনুযায়ী। প্রথমে খেলতে আসছে দেবারতী। চলো স্টার্ট, তাড়াতাড়ি। ভেরি গুড, ভেরি গুড, চলো চলো চলো, এগো এগো এগো। ঠিক ওই বরাবর পেছনে, ওদিকে যাবে না, আমার দিকে এসো, আমার দিকে, ডান দিকে যাবে না, বাঁ দিকে এসো। আরো যেখান থেকে শুরু করেছো ওখানে ফেরত এসো। ওকে, ডান। দেবারতী টাইম 1 মিনিট
মিনিট 18 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই ডাবর রেড পে স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। মনিকা দি, হ্যাঁ, আপনি বলেছিলেন যে আপনি সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত। কি কাজ করেন আপনি? আমি কাউন্সিলিংয়ের কাজ করি। তো আমার লক্ষ্য হচ্ছে, আমি চাই যে মানুষ মনোকষ্টে ভুগে বা মানসিক দুশ্চিন্তা থেকে মানুষ যেন মানসিক রোগ অবধি না পৌঁছায়, তার আগে যাতে আমি মানুষকে মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি। তো এই কাজের সাথে কবে থেকে যুক্ত হলেন? 2008। আমি ছোটোবেলা থেকেই খুব মানে ভয়ে কাজ করতো আমার ভিতরে একটা। আমার বাবা ভীষণ রাগী ছিলেন এবং আমার হাসতে মানা, খেলতে মানা, ছুটোছুটি করতে মানা, রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়া মানা, মানে এতটা বা মনের উপরে চাপ যে খুব খারাপ লাগতো। এবং ভাইকে 3 মাসের রেখে আমার মা আর্থিক আর্নিংয়ের জন্য তাকে কাজ করতেই হতো, যেহেতু বাবা সেন্টারিংয়ের কাজ করতেন, তো সবসময় কাজ থাকতো না এবং সেই কারণে সেই সময় আমাকে পড়াশোনা ছেড়ে দিতে হয় এবং ওই ছোট ভাই আর সংসার সমস্তটাই আমার কাঁধে থাকে। তো এভাবেই দীর্ঘদিন চলতে থাকে এবং একটা সময় পর শুধু শুনেছি যে এই মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিতে হবে, আমাদের মধ্যবিত্ত পরিবারে মেয়ে এত ঘরে রাখা যাবে না বেশি বয়স করে। তো দিদি, আমার যখন 17 বছর বয়স তখন আমার বিয়ে হয়ে যায়। তো সেখানেও আমার ভালো লাগা মন্দ লাগার কোনো গুরুত্ব ছিল না, মানে বাবা বাড়ির কর্তা, তার কথাই শেষ কথা, এটাই তার সিদ্ধান্ত ছিল। তো যাই হোক, এভাবেই চলতে থাকে জীবন। যখন আমি শুনি এই অঞ্জলি থেকে একটা ট্রেনিং আসে যেখানে মানুষের মন নিয়ে কাজ করা হবে, যেখানে মানুষের ভাবনাকে গুরুত্ব দেওয়া হবে, তো সেই কথাটা কোথাও যেন আমার মনকে ছুঁয়ে যায়। তো আমি দিদিদেরকে রিকোয়েস্ট করলাম, তো বলেছিল যে তোমার কোনো কোয়ালিফিকেশন নেই, তো তোমার এই কাজে বসাটা খুব টাফ হয়ে যাবে, কেননা কাউন্সিলিংটা খুব কঠিন কাজ। তো আমি বলেছিলাম, দিদি 102 জন ট্রেনিংয়ে বসবে, তো তারা সবাই নিশ্চয়ই পাশ করবে না, তো একটা সময় না হলে আমিও ট্রেনিং থেকে বাদ হয়ে যাব, কিন্তু আমাকে একবার বসতে দেওয়া হোক ট্রেনিংয়ে। পড়াশোনা কতদূর করেছো? আমি 6-এ পরীক্ষা দিয়েছিলাম ভাইকে পাশের বাড়িতে রেখে, কিন্তু আমি যে পাশ করেছি না ফেল করেছি সেটাও আমার বাবা বা মা প্রয়োজন মনে করেনি, না তা কি করেছে আমি সেই সময়ের কথা বলতে পারবো না, তো রেজাল্টটাও আনেনি যে আমি কি করেছি। তো যাই হোক, সেখান থেকে এসে তখন ওনারা কিছুতেই নিতে চাইছিলেন না। তারপরে চেয়ারপারসন আমাদের, তো উনি বলেছিলেন ওকে একবার বসতে দেওয়া যাক। তো যাই হোক, যথারীতি বসতে দেওয়া হয়। 2008 সালে ট্রেনিং শুরু হয় এবং 7 মাস ট্রেনিং চলে। সে 7 মাস ট্রেনিংয়ের পরে একটা পরীক্ষা হয়, সেখান থেকে 6 জনকে সিলেক্ট করা হয় কাউন্সিলিং করার জন্য। তো তার মধ্যে দিদি আমি থেকে যাই। তো ভীষণ ভালো লাগে যে একটা জায়গায় যেখানে আমার ভাবনার কেউ গুরুত্ব দেয়নি, আজকে সমাজে এসে আমি লোকের মন নিয়ে কাজ করব, লোকের ভাবনাকে গুরুত্ব দেব এবং তাদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেব। এটা আমার একটা ভীষণ ভালো লাগার জায়গা, হয়তো সেই জন্য ট্রেনিংটাকে আমি খুব ভালোভাবে গ্রহণ করতে পেরেছি। তো যাই হোক, মোটামুটি আমি অনেক লোককেই জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে পেরেছি, এটা আমার গর্ব। এবং এমন কিছু দিদি মানুষ আছে যারা আর কি মানসিকভাবে এতটাই ভারসাম্যহীন হয়ে পড়েছেন, যাদের খুবই কঠিন ছিল তাদের মূল স্রোতে ফিরিয়ে আনা। কিন্তু খারাপ লাগার জায়গা, কিছু জায়গায় এখনও দেখা যায় দিদি যে মানুষ এই জায়গাটাকে স্টিগমা ভাবে, মানে অনেকেই খুলতে চায় না বা বলতে চায় না, ভাবে। সমস্যা কি নিয়ে আসে? অ্যাডোলেসেন্সের সমস্যা আছে, তারপরে পারিবারিক অশান্তি আছে, তারপরে আপনার নেশা আছে। নেশাটা একটু মানে বাড়ির লোকের সাথে কাউন্সিলিং চলে, নেশার জায়গাটায় খুব একটা আমাদের কিছু করার থাকে না, রেফার করতে হয়। এবং বাচ্চাদের নিয়ে আমাদের কাজ হয় 4 থেকে 10, যাদের প্লে থেরাপি করানো হয়। তো প্রচুর নিশ্চয়ই পেশেন্ট দেখেছো, প্রচুর নিশ্চয়ই মানুষকে ভালো করেছো। হ্যাঁ দিদি, আমি আজ পর্যন্ত প্রায় 3500 মানুষের কাউন্সিলিং করেছি এবং 25 জন এমন আছে যারা মানসিক ভারসাম্যহীন একদম হারিয়ে ফেলেছিলেন, তাদের ওষুধ এবং কাউন্সিলিং নিয়ে তাদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে দিয়েছি। এরকম কজন কাজ করে তোমার ওখানে? আমার গ্রুপে আমরা 7টা মেয়ে কাজ করি এবং এই কাজের জন্য আমি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার আনি। আমি 3 লাখ টাকা পেয়েছি, 3 লাখ টাকার একটা চেক, একটা উইমেন্টো আর একটা মানপত্র এটা পেয়েছি। কবে পেয়েছো? 2017 মার্চ মাসে। খুব ভালো। এটাও কত বড় অ্যাচিভমেন্ট তোমার জীবনে। ভালো থেকো মনিকা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ দিদি। সমাজের পাশে আছো, সমাজের জন্য করছো, মানুষকে নতুন পথ দেখাচ্ছো, মানুষকে ভালো করছো। অল দ্য বেস্ট। এবার খেলতে আসছে মনিকা। যাও।
এগো 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 ফাস্ট। ব্যাস আরেকটা আছে, তোর তাড়াতাড়ি। চলো পিছিয়ে এসো এবার। হ্যাঁ, ঘোরাও 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 ঘোরাও, আরো ঘোরাও। এবার পিছনে এসো, পিছনে আসো। হ্যাঁ, হচ্ছে না, গাড়ি উল্টে ঘুরে যাচ্ছে। গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না চড়িয়া মানব গাড়ি ঘুরছে না। যাইতেছিলাম বন্ধুর বাড়ি আরে পেছনে আসুন, গাড়ি চলে না গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে। আসুন। চলে না উনি খেলাটা শেষ করতে পারেননি, তাই ওনার খেলার সাথে 30 সেকেন্ড অ্যাড হবে, তাই ওনার টাইম হচ্ছে 3 মিনিট 40 সেকেন্ড। দেবকন্যা, হ্যাঁ দিদি বলো। তুমি ছোট সবার, কিন্তু তুমি বাড়ির গার্জিয়ান হয়ে উঠেছো হ্যাঁ দিদি একদম। কিভাবে? দিদি আমি সাধারণত একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার দাদা আছে, আমার দাদা আমার থেকে 10 বছরের বড়। 2011-এ আমি গ্র্যাজুয়েশনে ভর্তি হই কলেজে। তো কিছু মাস পর হুট করে একটা খুব খারাপ সময় নেমে আসে আমার লাইফে। সেখানে বাবার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। আমি তখন ছোট, মানে কিছু করার আমার ক্ষমতা ছিল না, শুধুমাত্র সাপোর্ট ছাড়া। তো সেখানে দাঁড়িয়ে মাকে, দাদাকে, বৌদিকে, ইভেন বাবাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট দিয়েছি, যাতে বাবা লোনলি এটা যাতে ফিল না করতে পারে। তো সেখানে মা একা হয়ে গেছিলো, পরিবারের সমস্ত দায়িত্ব মা নিজের হাতে তুলে নিয়েছিল। দাদা আইটি সেক্টরে জব করে, ও কতটাই ছুটি পায়, ও তো সেরকম ছুটি থাকে না, অফিসে বেশিরভাগ সময়টা কাটাতে হয় ওর। তো সেখানে দাঁড়িয়ে বাবার পাশে থেকে আমি, মা, দাদা, বৌদি বাবাকে সুস্থ করিয়ে আনলাম 2011-এই লাস্টের দিকে। বাবা সুস্থ হতে না হতেই দিদি মার অসুস্থ হয়ে যায়। 2012-এ মার্চ মাসে মার একটা বড় অসুখ ধরা পড়ে, ক্যান্সার। সেখানে দাঁড়িয়ে আমরা জাস্ট অন্ধকারে নেমে এসেছিলাম যে বাবা সুস্থ হতে না হতেই মা সাপোর্টে ছিল বাবার। তো সেখানে দাঁড়িয়ে মা এরকম একটা বড় অসুখ, তো সেখানে ডাক্তার ফাক্তার দেখানো হলো, একটা লং প্রসেস। সেখানে কেমোথেরাপি, রেডিওথেরাপি দুটোই চলেছিল টানা 6 থেকে 7 মাস মতো। 6 মাস 7 মাস ধরে কিছুই খেতে পারতো না। সেখান থেকে রেডিওথেরাপি, কেমোথেরাপি দিয়ে ডক্টরের ট্রিটমেন্টে সেখান থেকে মাকে সুস্থ করে আনা হলো 2012-এর লাস্টের দিকে। সুস্থ করে আনার কিছু মাস পর দেখা গেল সেটা আরেকটা জায়গায় এফেক্ট করেছে। সেটা তো কেমোথেরাপি দেওয়া হলো, প্রতিদিন রাত্রিবেলা জ্বর আসতো, সপ্তাহে 2টো করে কেমো দেওয়া হতো। সেটা হলো আমি 2011 থেকে 2014 অবধি কলেজে পড়তাম, বাট কলেজে সেরকমভাবে আমি নিয়মিত যাতায়াত করতে পারতাম না, কারণ আমাকে ট্রিটমেন্টের ওখানে যেতে হতো। সেখানে আমি আমার কলেজ, একসাথে কলেজে পরীক্ষাও চলছে, রাত্রিবেলা টাইম পেলে আমি আমার নিজে স্টাডি করছি। যেহেতু আমার স্বপ্ন আমি হায়ার স্টাডি করে লেকচারার হব, তো সেহেতু আমাকে সেই স্বপ্নটাও রাখতে হবে। অ্যান্ড সাথে মাকে দেখা, হসপিটালে ভিজিট করা, ট্রিটমেন্টের পাশে দাঁড়ানো, ডাক্তারদের, বাবার পাশে দাঁড়ানো, তো সব মিলিয়ে 2013-এ মাকে মোটামুটি আমরা সুস্থ করে তুলতে পারি। আচ্ছা। 2014-এ যেরকম হয়, বা আমার স্বপ্ন মেয়ে মাস্টার ডিগ্রি করবে, তো সেখানে দাঁড়িয়ে আমার সবথেকে বড় পাওনা আমি MCA কমপ্লিট করে আজকে আমি সেই কলেজেরই লেকচারার। সাথে আমি একজন ক্লাসিক্যাল ডান্সার, আমি বিশারদ কমপ্লিট করেছি কত্থকের ওপর। অ্যান্ড আমি যেখানে ডান্স শিখেছি আমি এখন সেখানেই ডান্স শেখাই। ও, এই সব নিয়ে দিদি আমার লাইফ চলে যাচ্ছে। বাবা মা কেমন আছেন এখন? এখন পুরোপুরিভাবে কিওর আছে। মা বাবা খুশি তো? হ্যাঁ হ্যাঁ, একদম খুশি। এরপরে আমার স্বপ্ন আমি PhD করবো, তো সেটা প্রিপারেশন নিচ্ছি এখন। জীবনে সেটেলও তো হতে হবে। আমার সামনের বছর জানুয়ারি মাসে বিয়ে ঠিক হয়েছে। খুব ভালো থেকো দেবকন্যা, নতুন জীবনে প্রবেশ করছো, তার জন্য আমার শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সর্বধর্ম সমন্বয়ে এক বিশেষ পর্ব। নবীন সিং প্রেমী পাঞ্জাবি, মাসে 2-3 বার প্রেম হয়ে যায়, কিন্তু আমি জানি না ব্রেকআপ কেন হয়ে যায়। হরভজন সিং, যুবরাজ সিং, এদের ক্ষেত্রেও এক দেখেছি। হ্যাঁ, দিলটা খুব বড় হয় তো। হ্যাঁ, এত বড় যে আর সবাইকে রাখতে পারছে না। আমার 1990 সালে হয়েছিল, এখনো যায়নি। তোমার সাথে ঝগড়া করতে চাই। আগামীকাল রাত 9:30 জি বাংলা HD-তে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Dabur Red Paste, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। চলে এসো দেবকন্যা।
স্টার্ট গো। দু হাতে এগো, এক হাতে এগোলে পারবে না, স্লিপ কাট। দু হাতে এগোতে হবে। একদম আগে বাঁদিক দিয়ে আসবে, তোমার বাঁদিকে যাওগে। ফাস্ট ফাস্ট। ওকে ডান। দেবকন্যার টাইম 1 মিনিট 58 সেকেন্ড। মৌসুমী হোম মেকার, হ্যাঁ দিদি, কতদিন হলো বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে আজকে 7+ হয়ে গেছে। আর আমার মানে বিয়ে নিয়েই আমি কিছু বলতে চাই, তোমার সাথে শেয়ার করতে চাই। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। মা বাবা চাইছিল তাড়াতাড়ি বিয়ে দিতে, আমার মা বাবার আর্থিক অবস্থা অত ভালো ছিল না। এখন যে আমার হাজবেন্ড, ও নিজের থেকে মানে যখন শুনেছে যে আমার এরকম বাড়ি থেকে সম্বন্ধ দেখা হচ্ছে, ও ডাইরেক্ট আমার বাড়িতে এসে আমার মা বাবাকে প্রপোজালটা দেয় যে আমি আপনার মানে মেয়েকে বিয়ে করতে চাই। তো ওর কথাবার্তা, ওর অ্যাটিটিউডে আমার মা বাবা মানে ভীষণ ওর প্রতি একটা অন্যরকম ফিলিংস হয়ে যায়। তো ও সময় চাচ্ছিল যে ও সবে মাত্র চাকরি জয়েন করেছিল, সরকারি চাকরি করে, গভর্নমেন্ট সার্ভিস। তো সবে মাত্র জয়েন করেছিল বলে তখন ওর একটু ফিনান্সিয়াল দিকটা একটু প্রবলেম ছিল। তো মা বাবা বলেছিল একটা মেয়ে আমি একটুখানি মানে অনুষ্ঠান করে বিয়ে দেবো, বাট ও তখন বলছিল আমি রেজিস্ট্রি করে বিয়ে করবো। কারণ ওর ওই দিকটা, ওকে যেহেতু ঘর করে আমাকে মানে বাড়ি বানিয়ে আমাকে বিয়ে করতে হচ্ছিল, ওর ফিনান্সিয়াল দিকটা একা যেহেতু ওর নিজেকে সামলাতে হবে, তো সেটা মা বুঝতে মানে আমরা বুঝতে পারিনি বা বুঝতে চাইনি। মা চেয়েছিল যে একটাই মেয়ে, আমি ওইভাবে বিয়ে দেবো না, লোকজন নিমন্ত্রণ করে বিয়ে, যেটা হয় আর কি মধ্যবিত্ত পরিবারে। হ্যাঁ, এই একটা কারণে মানে কিছুদিনের জন্য আমাদের সেটা রিলেশনটা স্টপ হয়ে যায়। স্টপ হয়ে যাওয়ার পরে বাট আমার অন্য জায়গায় সম্বন্ধও দেখা হয়। তো ও মানে কিছুতেই মানে রাজি না যে মানে আমার সাথে মানে অন্য কোথাও বিয়ে হয়ে যাক আমার। তো সেহেতু ও মানে মানে দিনের পর দিন আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকা, কিংবা ফোন কল করা, কিংবা হয়তো আমি বেরিয়েছি ও খবর পেয়েছে সেখান থেকে, মানে অনেক দূরেই রয়েছে, সেখান থেকে চলে এসে মানে আমার সাথে মিট করা, এগুলো করাতে। তারপরে যাই হোক, ওর মা অসুস্থ ছিলেন, যেহেতু ওর মা অসুস্থ ছিলেন, মাও চাইছিল বিয়েটা হয়ে যাক আর আমার সাথেই হোক, এটাই চাইছিল। তো সেই দিকে মা বললো যে ঠিক আছে। তো বিয়েটা হয়ে যাওয়ার সাথে সাথে আমার 1 মাস 13 দিনের মাথায় আমার শাশুড়ি গত হন। তো আমি চেয়েছিলাম যে মানে নিজে একটা কিছু করব, বাট তখন আমার ওই প্রেগনেন্সির সময় আমি নিয়ে একটা মানে কোম্পানিতে জয়েন করি নর্মাল। তারপর ডেলিভারি হওয়ার পরে আমি মেয়ে হওয়ার পরে একটা বিউটিশিয়ান কোর্স করি। আমি আমার নিজের মার সাপোর্ট পাই। মেয়ে যখন আস্তে আস্তে বড় হলো, ও স্কুল চালু হলো, তখন আমার মনে হলো যে স্কুলে যাওয়ার পরে 2 দিন 3 দিন স্কুলে যাওয়ার পরে দেখলাম যে না, স্কুলে একটা কিছু করা যেতে পারে। ওখানে দেখলাম যে একটা ব্যবসাটা ঠিকঠাক চলছে, মানে গার্মেন্টসের ব্যবসাটা। তখন আমার মনে হলো যে আমি এটা করতে পারি। তখন আমি নিজে মানে ইনভেস্ট করে আমি একটা শুরু করলাম খুব কম পয়সা দিয়ে। শুরু করাতে দেখলাম যে না, এটা রেসপন্সটা ভালো আছে। তখন আমি মানে ভালো রেসপন্স পাই। তো আস্তে আস্তে আজকে 5 বছর হয়ে গেল আমি আজকে এই গার্মেন্টস করছি। তবে আমার এটাকে বাড়ানোর ইচ্ছে আছে। সবসময় কি স্কুলের সামনে মায়েদেরকেই হ্যাঁ, তবে এখন তারা বাড়িতে আসছে অনেকে। কি কি রাখো তুমি? ফার্স্ট আমি শুরু করেছিলাম কুর্তি সালোয়ার এটা দিয়ে, তো তারপরে আমি শাড়িতে ইনভেস্ট করি, শাড়ি তুলি। তারপরে ইভেন মানে লেডিসের প্রতিটা মানে গার্মেন্টস আমার কাছে পাওয়া যায়। তা বাড়িতে বসেই কাজ? হ্যাঁ, বাড়িতে বসেই কাজ করতে পারছি। ইভেন মেয়েকেও দেখতে পাচ্ছি, সংসারও সামলাতে পারছি, মেয়ের সাথে সাথে মেয়ের পড়াশোনাটাও চলছে। মেয়ে কত বড়? মেয়ে এই যে 8 বছর। ভেরি গুড, খুব ভালো। ভালো থাকো মৌসুমী, এভাবে এগিয়ে যাও, তোমার ব্যবসাও আরো অনেক বড় হোক। হ্যাঁ দিদি। ওকে, হ্যাঁ। রেডি, স্টার্ট, যাও। খুব ভালো, চলো, ভেরি গুড। একদম এইভাবে এগিয়ে যাও, ভেরি গুড। চলো 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 চলো, আবার 1 হাতে করবে না তো, 2 হাতে করে এগোবে তাড়াতাড়ি। একদম ডান দিকে এসো।
পিছাও, পিছিয়ে এসো। পিছাও, পিছিয়ে এসো, পিছিয়ে এসো। এবার সুন্দর পিছনে এসো, ভেরি গুড, এসো। ওকে, দেখবো এবার মৌসুমীর টাইম 3 মিনিট 10 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দেবারতী 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে দেবকন্যা 15 পয়েন্টস, থার্ড পজিশনে মৌসুমী 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে মনিকা 5 পয়েন্টস। দেবারতীর জন্য 7 in 1 সোফা। দেবকন্যা পছন্দ টিভি ক্যাবিনেট, মৌসুমীর পছন্দ এয়ার ফ্রায়ার, মনিকার পছন্দ টোস্টার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে গিফট হ্যাম্পার। আজকের আমাদের স্পেশাল গেস্ট সিধু। ফার্স্ট প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। মালা গেঁথে রেখেছি পড়াবো তোমায়, তুমি যেন ছিঁড়ে ফেলো না। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। এই গানের কথা অনুযায়ী পূজার ফুল কি হয়ে গেছে? বলো মনিকা। ভালোবাসা হয়ে গেছে। 5 পয়েন্টস, সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এবার সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। একটা চাঁদের ছবি এসছে, তো এমন একটা গান যেটার মধ্যে চাঁদ শব্দটা আছে। বলো দেবকন্যা। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। একদম 5 পয়েন্টস, সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে হটপট এবং ফ্লাস্কের সেট। दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे, मेरी जान मेरी दिलबर मेरा एतबार कर लो। जितना बेकरार हूँ मैं खुद को बेकरार कर लो, मेरी धड़कनों को समझो तुम भी मुझसे प्यार कर लो। গানের কথা অনুযায়ী কোন শব্দ ব্যবহার করে প্রেম বা ভালোবাসাকে বোঝানো হয়েছে? বলো দেবকন্যা। মোহাব্বত। একদম পাক্কা। 5 পয়েন্টস, সঙ্গে হটপট এবং ফ্লাস্কের সেট। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। এলো বড় সাজে সহসা মনে তাই রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যায়, রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যায়। এলো বড় সাজে সহসা মনে তাই রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যায়, রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যায়। গানটির কথার মধ্যে কোন ঋতুর কথা বলা হয়েছে? বলো মনিকা। বর্ষা। এলো বড় 5 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে পপকর্ন মেকার। অনেকগুলো অক্ষর টিভি স্ক্রিনে ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে এসে আটকে যাবে, সেই মুহূর্তে বাজার প্রেস করে গান শুরু করবে।
দেবারতী। तू प्रेमी आहा मैं प्रेमी आहा तू राजी आहा मैं राजी आहा फिर क्या डैडी क्या अम्मा एक बस तू ही प्यार के काबिल सारा जहां है निकम्मा। 5 পয়েন্টস। সঙ্গে পপকর্ন মেকার। तू प्रेमी मैं प्रेमी तू राजी मैं राजी फिर क्या डैडी क्या अम्मा एक बस तू ही यार के काबिल सारा जहां है निकम्मा। कम्मा कमालो के कम्मा कमालो के कम्मा कम्मा कमालोगे कम्मा कमालोगे कम्मा। এই রাউন্ডে হাই স্কোরার দুজন, দেবকন্যা এবং মনিকা, দুজনেই 10 পয়েন্টস। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে রাইস কুকার, দেবকন্যা এবং মনিকা। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। ডাবর রেড পেস প্রেজেন্টস কার দৌড় কত দৌড়। আজকের আমাদের স্পেশাল গেস্ট পার্থ। অভিনয় রাউন্ড, এক একটা টপিকের উপর পার্থ অভিনয় করবে, তোমাদেরকে বুঝতে হবে কি অভিনয় করছে। আমি বলবো, বাজার প্রেস করে উত্তর। প্রথম টপিক, একটি খাবারের নাম। বলে মনিকা। আখের রস। 5 পয়েন্টস। সেকেন্ড টপিক, একটা বাংলা গানের লাইন। বলো। টাইম আপ। গানটা ছিল হচ্ছে মেনকা মাথায় দিল ঘুম। মেনকা মাথায় দিল। ঋষি ধ্যানে বসেছিল, ধ্যান ভঙ্গ করার চেষ্টা করছিল মেনকা, লাস্টে দেখালো ঘুমটা পড়ছে আর খুলছে। দুটো টপিক হলো, এবার 3 নম্বর টপিক। দেখো কি দেখাচ্ছে। বলো দেবকন্যা। টানা রিক্সা। হেলদি একজন উঠেছে, বোঝাই যাচ্ছে খুব ভারী, টানতে পারছে না, কষ্ট হচ্ছে। একদম 5 পয়েন্টস। 4 নম্বর টপিক, প্রবাদ বাক্য বা চলতি কথা।
বলো দেবকন্যা। দুষ্টু গরুর থেকে শূন্য গলানো ভালো। 5 পয়েন্ট। 5 নম্বর টপিক, শেষ টপিক। দেখো কি দেখো। বলো দেবকন্যা। উদ্বোধন। ওকে 5 পয়েন্টস। পাঁচটার জন্য আবার একটা জোরে হাত তালি। এই রাউন্ডে হাই স্কোরার দেবকন্যা 15 পয়েন্টস। ওকে, মিষ্টি কথার তরফ থেকে কেকস কুকিজ সঙ্গে চিজের দেবকন্যা। সেকেন্ড পজিশন আছে মনিকা 5 পয়েন্টস। মনিকার জন্য উপাসনা মাস্টার ডলের তরফ থেকে ট্রলি ব্যাগ এবং সঙ্গে সর্ষের তেল। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী, যিনি আজ দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ওটিজি। উপর নিচের ক্লু, পুজোর কাজে ঠাকুর ঘরে বাসন যা মনে পড়ে। পাশাপাশি ক্লু, ঝনক ঝনক গানে তার পেলাম হাতের অলংকার। দুটো শব্দ বলতে হবে। এবার বলো দেবারতী। পাশাপাশি হচ্ছে কাকন, ঝনক ঝনক কাকন বাজার, ওপর নিচে হচ্ছে কাঁসার থালা, ঠাকুর ঘরে লাগে। 20 পয়েন্টস সঙ্গে ওটিজি। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। মান্য সহ রস, তলায় আছে তয়াকার, দন্তে সয়াকার, নয়াকার। একটি অক্ষর যোগ হবে ওপরে 3টে শব্দের সাথে, তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার দেবকন্যাকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো মনিকা। তয়াকার। বোঝাও। মান্যতা, টাইম আপ মনিকা, -10। কি হতো দেবকন্যা? সা। সা বোঝাও। সামান্য, সহসা, সারস। তৃতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। বস্তুর থাকবেই আছে যখন আলো, ক্লান্তিতে শান্তিতে গাছের সবচেয়ে ভালো। কি বিষয় দাদা? এবার বলো দেবারতী। ছায়া। বোঝাও। বস্তুর ছায়া থাকে, আর আলো যখন আছে ছায়া থাকবে, ক্লান্তিতে শান্তিতে আমরা গাছের ছায়াতে বসি। 20 পয়েন্টস সঙ্গে সিধু চাকি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। এবার 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দুটো ছবি দেখতে পাচ্ছি, প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় ছবি থেকে একটা শব্দ, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ।
এবার বলো মৌসুমী। চাষি। দেখে নি হাল চাল। প্রথম ছবিটা হচ্ছে হালের ছবি, ওটা দিয়ে হাল কাটা হয়, আর তারপরটা চালের ছবি, তাই জন্য হাল চাল। -10। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার কুলার। দেবারতী স্কোর এই মুহূর্তে 65, দেবকন্যা স্কোর 40। সবাই খেলতে পারবে। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে তোমরা দুজন আছো, কিন্তু দেবকন্যা ফার্স্ট সুযোগে খেলতে হবে, 30 পয়েন্টসে খেলতে হবে, 20 পয়েন্টসে খেললে কিন্তু হবে না। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। টাইম আপ। এবার দ্বিতীয় সুযোগে আমরা খেলবো, একটা দুটো অক্ষর যোগ হবে ওখানে, দেখো বয়শূন্যরা এবং বয় চন্দ্রবিন্দু আকার যোগ হয়েছে। এবার পারলে 20, নচেত -10। এবার বলো টাইম আপ। দেখে নেব উত্তরটা কি। বাদরের পিঠে ভাগ, আমরা সবাই পড়েছি ছোটবেলায়। আজকে দিদি নাম্বার 1 দেবারতী রায় with 65 পয়েন্টস। দেবারতীর জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। পোনা মাছ, মাছরাঙা, রাঙামাটি, মিটমাট, মোটামুটি। মোটামুটি, মিটমাট, কানামাছি, মাছরাঙা, পোনে মাছ। মোটামুটি মিটমাট অব্দি হলো, তারপরটা হয়নি। কানামাছি ছিলই না, রাঙামাটি ছিল, মাছরাঙা ছিল, লাস্টে ছিল পোনা মাছ। এটা তোমার মেমেন্টো, উইনারের ট্রফি দেবারতী। দিদি নাম্বার 1-এর ব্যাচ, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে তোমার জন্য সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। দিদি নাম্বার 1-এর স্যাশ, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়া অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়া অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম।